চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে আজকের ভিডিও হবে প্রস্তুতি নম্বর 4। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 3টি শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে ভিডিও দিয়েছি, যে ভিডিওতে থাকছে বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশ, এই 4টি বিষয়েরই পূর্ণাঙ্গ প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান। আর আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন, যে মডেল প্রশ্ন থাকবে 13, 14, 15 এবং 16 অর্থাৎ নম্বর সেট। 50 মার্কের 4টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো এই প্রথমেই দেখাবো তোমার এই ভিডিওর বাংলা মডেল প্রশ্ন, অর্থাৎ মডেল প্রশ্ন 1। তাহলে এখানে নবাব বাহাদুর ইনস্টিটিউশন স্কুল থেকে এই প্রশ্নটি নেওয়া আছে। তা প্রথমেই যদি আমি প্রশ্নটি দেখাই, প্রথমে প্রশ্ন হচ্ছে আদর্শ ছেলে কবিতাটির কবির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লেখো। তো তোমরা আদর্শ ছেলে কবির নাম হচ্ছে কুসুম কুমারী দাস। আমি যদি দেখাই তোমাদের, কখনো কখনো কিন্তু 8 লাইন আসবে, তো একসাথে আমি 8 লাইনই তোমাদের দেখিয়েছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হওয়া আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। এই ছিল তোমার টোটাল 8 লাইন। আমার যে প্রশ্ন দেখে তোমরা উত্তর দেবে, যদি 4 লাইন থেকে 4 লাইন, 8 লাইন থাকলে 8 লাইন। যাই হোক, এরপর আমরা 2 নম্বর প্রশ্নে যাব। একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মানে এক। ঘুম ভাঙানি কবিতায় যে পাখির নাম উল্লেখ করা হয়েছে তার নাম কি? শ্যামা পাখি। মারমেড কথার অর্থ কি? জলকন্যা। শুশুক কোন নদীতে দেখা যায়? পিংলা নদীতে। জোরে জোরে হাঁটা তখন ওদের লাগে না, কথাটি কে বলেছিলেন? মুরচিরা বলেছিল। 1893 সালে জ্যোতির বয়স কত ছিল? 14 বছর। হ্যাঁ, নতুন জুতো কিনে যতীনের বাবা তাকে কি বলেছিল? এরপর তুমি যদি জুতা নষ্ট করো তবে তোমাকে সেরা জুতোই পরতে হবে। শ্যারট একটি ইংরেজি শব্দ, এর বাংলা শব্দ হেয়ালি নাট্য। অখিল বন্ধু নেগু শিশুদের কাছে কি নামে পরিচিত? হ্যাঁ, স্বপন বুড়ো। ফেরাজের কাছে জ্যোতি খবর পেল। কে এই ফেরাজ? এই ফেরাজ হচ্ছে জ্যোতির বড় মামার বাড়ির পাহারাদার। ঘুড়িটি ফিসফিস করে যতীনকে কি বলল? তুমি আমাকে সাহায্য করছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এই ছিল তোমাদের 2 নম্বরের 10টি প্রশ্ন। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন দেখবো। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে শব্দার্থ লেখো। জোড়া তারা, গোজা মিল, অম্লান, অমলিন, পণ, প্রতিজ্ঞা। এরপর আমরা চলে যাব 3 থেকে 4 নম্বর প্রশ্ন। হ্যাঁ, বিপরীত শব্দ লেখো। স্বাধীনতা, পরাধীনতা, সুস্থির, অস্থির, দুর্বল, সবল। এরপরে আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন। বাক্য গঠন করো। অত্যাচার, ধনী গরিবদের উপর সবসময় অত্যাচার করে। তুচ্ছ, তুচ্ছ দিয়ে যদি তুচ্ছ ঘটনা নিয়ে মাঝে মাঝে বড় কিছু হয়ে যায়। অবসন্ন, অবসন্ন মানে কত কিছুর এই উদয় হয়। এরপর আমরা 6 নম্বর প্রশ্ন দেখব। হ্যাঁ, নিচের বাক্যগুলি কর্তা, কর্ম এবং ক্রিয়া চিহ্নিত করো। মা সাঁতার শেখাতেন, এখানে মা হচ্ছে কর্তা, সাঁতার হচ্ছে কর্ম এবং শেখাতেন হচ্ছে ক্রিয়া। এরপরে খ নম্বরের প্রশ্ন। মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। তো মামা একটি টাট্টু ঘোড়া নিয়ে, মামা এখানে কর্তা, একটি টাট্টু ঘোড়া হচ্ছে ক্রিয়া এবং কিনে দিলেন হচ্ছে কর্ম। তোমার এরপর আমরা একটি টাট্টু ঘোড়া হচ্ছে কর্ম আর কিনে দিলেন হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, এখানে তোমরা ভালো করে দেখে নাও, ক্রিয়া এবং কর্ম এটা হবে, কিনে দিলেন ক্রিয়া এবং টাট্টু ঘোড়া হচ্ছে কর্ম। এরপর আমরা চলে যাব শব্দযুগল অর্থ পার্থক্য দেখাবো। তালব্য শ একার পর সাপ, এটা অভিশাপ। আর যদি বলি দন্তস্ব একার পর সাপ মানে সর্প, যেটা একটা প্রাণী, বিশেষ বিষধর প্রাণী যেটা বলতে পারি। এরপরে বান, বান হচ্ছে বন্যা আর বয়াকার মূর্ধন্য বান হচ্ছে তীর। 8 নম্বর প্রশ্নের উত্তর। অল্পপ্রাণ মহাবর্ণের 2টি উদাহরণ দাও। এটা কিন্তু তোমাদের ভাষাপাঠ থেকে নেওয়া। তোমরা এই যে ক্লাস 4, ক্লাস 3 এগুলি কিন্তু তোমাদের ভাষাপাঠ থেকেও আলাদা প্রশ্ন আসবে। অল্পপ্রাণ, অল্পপ্রাণ হচ্ছে ক এবং চ, যেটা উচ্চারণ করতে অল্প সময় লাগে। আর মহাপ্রাণ খ এবং ছ, যেটা উচ্চারণ করতে অনেক বেশি সময় লাগে, সেটা হচ্ছে মহাপ্রাণ। এরপর আমরা চলে যাব 9 নম্বর প্রশ্ন। বর্ণ বিশ্লেষণ করো। মজবুত, হ্যাঁ মজবুত, ম, প্রতিটা ব্যঞ্জন বর্ণ নিচে কিন্তু হসন্ত থাকবে, লেখার সময় লক্ষ্য রাখবে। ম যোগ অ যোগ জ যোগ ব যোগ রস্যু যোগ ত, মজবুত। এরপর মাতব্বর, ম যোগ আ যোগ ত যোগ অ যোগ ব যোগ ব যোগ অ যোগ র। মুশকিল, ম যোগ উ যোগ স যোগ অ যোগ ক যোগ রস্যই যোগ
ল, মুশকিল। এরপর আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে কি, শীতের সকাল অথবা বাঙালির প্রিয় উৎসব সম্বন্ধে 10টি বাক্য লেখো। আমরা প্রথমেই দেখব শীতের সকাল। হ্যাঁ, শীতের সকালে খুব সুন্দর ও কুয়াশায় ঢাকা থাকে, গাছের পাতায় ঘাসে আর ফুলে জমে শিশিরের বিন্দু, সূর্য ওঠার আগে চারপাশ ঠান্ডা হয়ে বইতে থাকে, হাওয়া বইতে থাকে, সবাই গরম পোশাক পরে স্কুলে যায় বা মাঠে খেলা করে, ঘরে ঘরে মায়েরা বানান পিঠা, পায়েস আর গরম দুধ, গ্রামের মানুষ হালকা রোদে বসে আলাপ করে, শীতের সকাল, ধান কাটার ধুম পড়ে যায় গ্রামে, হাফ বাঙালির উৎসব মানে পিঠা পুলির উৎসব, সবাই মিলে খায় চিতই, পাটিসাপটা, দুধ পুলি আর নারকেলের পিঠা। শীতের সকাল আর হাফ বাঙালির উৎসব, বাঙালির জীবনে আনন্দময় সময়। এরপরে আমরা পরের প্রশ্ন, যেটা যে বাঙালির উৎসব। হ্যাঁ, 10টি বাক্য যে শীতের সকালে, একটা বলছি তো বাঙালির উৎসব, আর একটা ছিল হলো শীতের বাঙালির উৎসব সম্বন্ধে 10টি বাক্য। তাইলে শীতের সকালে খুব সুন্দর এবং কুয়াশায় ঢাকা থাকে, গাছের পাতায় ঘাসে আর ফুলে সূর্য ওঠার আগে চারপাশ ঠান্ডা হাওয়া বইতে থাকে। হ্যাঁ, এটা তো আমরা দেখলাম। তারপরে বাঙালির উৎসব, বাঙালির সারা বছর জুড়ে নানা উৎসব পালিত হয়। দুর্গাপূজা বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব, এই সময় সবাই নতুন পোশাক পরে আনন্দ করে। তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো খুব জনপ্রিয় উৎসব। পয়লা বৈশাখে সবাই মিলে নববর্ষ উদযাপন করে। ঈদ, ক্রিসমাস, রথযাত্রা বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। উৎসবের সময় ঘরে ঘরে নানা রকম মিষ্টি ও খাবার তৈরি হয়। গ্রামে মেলা বসে, শহরে হয় আলোর সাজ, সবাই আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে আনন্দ ভাগ করে নেয়। বাঙালির উৎসব আমাদের মিলন, ভালোবাসা, আনন্দের প্রতীক। এরপরে আমরা দ্বিতীয় মডেল প্রশ্ন, যেটা ইংরাজি মডেল প্রশ্ন দেখাবো এই ভিডিওতে। তো এখানে ইংরাজি মডেল প্রশ্ন টোটাল দেখা যাচ্ছে 10টি প্রশ্ন আছে। আমি প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের দেখাবো। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল থেকে। হ্যাঁ, রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি গিভেন কোশ্চেন। তোমরা এই প্যাসেজটি ভালো করে পড়বে, তারপর উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে। ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির আফটারনুন বা বিকালবেলা ছিল। এ মাইল্ড ওয়াইন্ড ইজ ব্লোয়িং, এক মৃদুমন্দ হাওয়া বইতেছিল। দি সানলাইট ইজ সফট, সূর্যের রশ্মি ছিল মৃদু বা সফট, নরম প্রকৃতির যেটা। সেভারেল হাউজেস স্ট্যান্ড অন এ লার্জ প্লট, হ্যাঁ, বেশিরভাগ ঘরেই দাঁড়িয়ে আছে কি একটা বড় প্লটের উপরে। দি হাউস আর ফিক্সড টু দেয়ার স্পট, বাড়িগুলি তার নির্দিষ্ট জায়গায় ফিক্সড আছে। বাট দে ক্যান টক অন ওয়ান আনাদার লাইক হিউম্যান বিং, কিন্তু তারা একে অপরের সাথে কথা বলে জাস্ট মানুষের মতো। দি ওয়াইন ক্যারিজ দেয়ার ওয়ার্ড, হ্যাঁ, এবং বাতাস তাদের কথা বহন করে নিয়ে যায়। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়াট টাইম ইজ মেনশন ইন দি প্যাসেজ? ইট ইজ অ্যান আফটারনুন। হাউ ইজ দি ওয়েদার ইন দি আফটারনুন? এ মাইল্ড ওয়াইন্ড ইজ ব্লোয়িং অ্যান্ড সানলাইট ইজ সফট। প্লিজেন্ট ওয়েদার যেটাকে বলবো। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্লট? এ প্লট ইজ এ পিস অফ ল্যান্ড হোয়ার হাউসেস স্ট্যান্ড। হু ক্যারিজ দেয়ার ওয়ার্ড? দি ওয়াইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ড। এরপর আমরা বি নম্বরে যাব। রাইট দি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ ইংরেজিতেই তোমার মিনিং লিখতে হবে। মাইল্ড হচ্ছে জেন্টেল অর নট স্ট্রং, ওয়ার্ডস হচ্ছে থিংস, স্পোকেন অথবা স্পিচ। এরপরে তোমার গিয়ে হলো রিঅ্যারেঞ্জ করতে হবে তোমাকে জাম্বেল লেটার এলোমেলো দিয়ে, যেমন DLIM, এটা হচ্ছে মাইল্ড হবে, তারপর স্মাইল হবে, তারপর এগ্রি হবে, এবং এটা হবে ভয়েস। এরপর আমরা চলে যাবো 3 নম্বরের প্রশ্ন। রাইট টি ফর ট্রু, সত্য হলে টি এবং ফলস হলে এফ লিখতে বলছে। শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ, এটা ট্রু। বিকাশ এন্টার্ড ক্যারিং ওয়ান পার্সেল, ফলস। পিপল গো টু কলেজ স্ট্রিট টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, এটা ট্রু। হ্যাঁ, নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন বেঙ্গলি, এটা ফলস। দি পুয়ার লুকড আপন মহসিন অ্যাজ দেয়ার সেভিয়ার, এটা ট্রু। এরপর আমরা চলে যাব পরের যে প্রশ্নটা, সেটা হচ্ছে রিয়ারেঞ্জ দি জাম্বেল লেটার টু ফর্ম মিনিংফুল ওয়ার্ড। এটা আমরা দেখেছি। যাই হোক, আমরা সরাসরি চলে যাবো 4 নম্বর প্রশ্ন। মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ড। ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল দিয়ে একটা মেক সেন্টেন্স করতে হবে, বাক্য রচনা। দি ভিলেজ ফেস্টিভ্যাল ইজ হেল্ড এভরি উইন্টার। কিন দিয়ে একটা বাক্য রচনা করবা, শি ইজ কিন টু লার্ন মিউজিক। ফেমিলিয়ার দিয়ে একটা বাক্য রচনা করতে হবে, দি প্লেস লুকড ফেমিলিয়ার টু মি। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখবো। 5 নম্বরের প্রশ্নে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ইনফরমেশন ফ্রম ইউর টেক্সট বুক থেকে নিয়ে তোমার এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। বিকাশ ইজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, তোমার বইয়ে এমপ্লয়ি লেখা আছে। মহসিন স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। হ্যাঁ, শ্যামলী ইজ অ্যান আর্দেন হাউস। হ্যাঁ, তারপরে ঝিনুক ওয়াজ থ্রিল্ড আফটার এন্টারিং দি এসপ্লানেড মেট্রো স্টেশন। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্কস দি ডিফারেন্ট রিজন টুগেদার। এরপর আমরা চলে যাবো 6 নম্বরের প্রশ্ন। রাইট দি প্রেজেন্ট ফর্ম অফ ইজ ভার্ব ইন দি ব্ল্যাঙ্ক। আই কোয়াইটলি টুক প্লেস অ্যামং দি ক্রাউড, এটা হবে কি, এখানে তোমার ক্রাউড
যেটা বলেছে আই কেইম আপ ইন 1863, হ্যাঁ, তাহলে এখানে তোমার বি নম্বরে যদি বলি আই কেইম আপ ইন 1800, আই কেইম ইন 1800 ইন হবে, এখানে আই কেইম আপ হচ্ছে, এখানে কেইম আপ ইন 1863। তারপরে এগিয়ে হলো তোমার উত্তরটা যদি বলি আই কেইম আপ ইন 1863, কেইমের জায়গায় এই যে কেইমটা পরিবর্তন হয়ে কাম হলো, এই যে টুক পরিবর্তন হয়ে টেক হলো, তারপরে ঝিনুক সাডেনলি এটা স্পটেড স্পটস হয়ে গেল, ইট ওয়াজ এ স্ট্রমলি নাইট, ইট ইজ এ স্ট্রমলি, এখানে ইস হয়ে গেল। যাই হোক, এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, হি কেম ক্লোজ টু, এখানে টু হবে, এখানে টু, টিও টু আমি নিচে লিখে দিয়েছি। আই লস্ট 5 টাওয়ার ইন স্ট্রম, তারপরে মাই মাদার অ্যান্ড ডটার আর সিটিং অন এ ফ্লোর ম্যাট, তারপরে বিকাশ হ্যাজ বিন গান ফর 6 মান্থ, এখানে ফর আসছে। এরপর আমরা চলে যাবো 8 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব, দি সান শাইন ব্রাইটলি, অ্যাডভার্ব ব্রাইটলি হচ্ছে কারণ অর্থ বুঝে তোমাকে উত্তর দিতে হবে। সৌরভ গোস টু স্কুল ডেইলি অথবা এভরিডে, যে কোনো একটা দিতে হবে। দি স্টুডেন্ট ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এখানে ভেরিটা ব্যবহার করবে। তারপরে হু শুড গেট আপ আর্লি ইন দি মর্নিং। এরপরে আমার হু ইজ বেস্ট ফ্রেন্ড, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। মাই বেস্ট ফ্রেন্ড ইজ, যার যার নাম লিখবে এখানে, এখানে যেমন আমি লিখেছি বিভিন্ন জনের নাম, গোপাল, আবির, সর্বজিৎ, অনেকের নাম লিখেছি। স্টাডিজ ইন মাই ক্লাস, হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড helpful to everyone, we play together during tiffin break, I like him because he always tells the truth and helps me in my studies। এরপরে আমরা চলে যাব সরাসরি এই ভিডিওর 3 নম্বর মডেল প্রশ্ন, গণিত মডেল প্রশ্ন। তাই গণিত হচ্ছে খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র। তাহলে এখানে এই প্রশ্নটি টোটালি আমরা ভালো করে দেখলে 48-এর উৎপাদক সংখ্যা কয়টি? 8টি। 0.08-এ সামান্য ভগ্নাংশ পরিণত করলে কি হয়? 8/100 হবে। সন্দেশ বাক্সের মতো জিনিসের আকারের নাম হচ্ছে কি? আয়তঘন। অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা 2টি। 6 বছর 4 মাস সমান 76 মাস। হ্যাঁ, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। এবার শূন্য স্থান পূরণ করো। মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক। 84 দিন সমান 12 সপ্তাহ। 3, 9, 15কে 3-এর গুণিতক বলে। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2, 5, 6, 7 সংখ্যাটির 5-এর স্থানীয় মান 500। তারপরে 90-এর সাথে 7 গুণ করলে 70-এর সাথে 9 গুণ করলে একই মান পাওয়া যাবে। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন, 30-এর উৎপাদক গাছ তৈরি করি। 30কে প্রথমে ভাঙালে 5 আর 6 গুণ করলে 30 হয়, আবার 6কে ভাঙালে 2 গুণ 3 হয়, অর্থাৎ এভাবে উৎপাদক গাছ তৈরি করবে। খ নম্বর, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। যমজ মৌলিক সংখ্যা যদি বলে, একটি মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলা হবে যদি অন্য একটি মৌলিক সংখ্যা থাকে যা তার থেকে 2 কম বা 2 বেশি হয়। উদাহরণ 3 এবং 5। 3 একটি মৌলিক সংখ্যা এবং 5 একটি মৌলিক সংখ্যা, এদের পার্থক্য 2, তাই তারা যমজ মৌলিক সংখ্যা। 11 আর 13 এটাও কিন্তু যমজ মৌলিক সংখ্যা। যাই হোক, আমরা পরে চলে যাব। উৎপাদক বিশ্লেষণ করে গুণফল নির্ণয় করো। তো উৎপাদক বিশ্লেষণ যদি বলি, 105-এর উৎপাদক যদি করি, 3কে দিয়ে 105কে ভাগ করলে 35, 5 7 35। 18কে যদি ভাগ করি 3 3 2, তাহলে 105-এর মৌলিক উৎপাদক হচ্ছে 3 5 7, এবং সুতরাং 18-এর মৌলিক উৎপাদক 2 3 3। এরপরে আমরা এই সব উৎপাদকগুলি আমরা গুণ করবো, অর্থাৎ 3 গুণ 5 গুণ 7 গুণ 3 2 গুণ 3 গুণ 3, এক এক করে গুণফল করলে 1890 হবে এর গুণফল। এরপর আমরা চলে যাব 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক এবং যৌগিক সংখ্যাগুলোকে আলাদা করো। তো 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7 11 13 17 19 23 29, এবং যৌগিক সংখ্যা বাকি যে সংখ্যাগুলি রাখবে, কিন্তু শুধু এক্সেপশন 1 4 6 8, বাকি যে সংখ্যাগুলি এক সংখ্যার মৌলিক বা যৌগিক কোনোটিও নয়, কারণ মাত্র একটি উৎপাদক আছে। এরপর আমরা চলে যাব 1350 মিনিটে কত ঘন্টা কত মিনিট? 1350 মিনিটকে 60 দ্বারা ভাগ করো, তাহলে ভাগ করলে ভাগফল হবে 22, অর্থাৎ 22 ঘন্টার ভাগশেষ হবে 30, অর্থাৎ 30 মিনিট। এরপর 1 লিটার 350 লিটার, এই দুটো যোগ করতে হবে, তাই নিচে নিচে যোগ করে দিয়ে 0 0 8 5 13 3 আর 7 আর 3 10, অর্থাৎ 10 4 11, অর্থাৎ এখানে 1130 হয়, কিন্তু 1130 থেকে 130 মিলিটার 1 লিটার এখানে চলে যাবে, 1 আর 1 2 লিটার। হ্যাঁ, এরপর আমরা চলে যাব পরে 6 নম্বরে, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে এমন দুটি যাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা এইচএফ হলো 1, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। উদাহরণ হচ্ছে 8 15, এর গুণনীয়ক 1 2 4 8, এবং 15 এর গুণনীয়ক 1 3 5 15, সাধারণ গুণনীয়ক। তাই 8 এবং 15 হলো পরস্পর মৌলিক সংখ্যা। 5 ও 9, এর গুণনীয়ক হচ্ছে 1 5, এর গুণনীয়ক সুতরাং 9 এর গুণনীয়ক হচ্ছে 1 3 9, সাধারণ গুণনীয়ক হবে কি 1, তাই 5 ও 9 পরস্পর মৌলিক।
এরপর পরের বিন্যাসগুলি লেখো, যেমন এখানে দেখো এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, তারপর একটা এফ হবে, জি হবে, এই কারণে এফ আর জি। আর এখানে জেড একবার লাস্ট থেকে হ্যাঁ ফার্স্টের দিকে যাবে, অর্থাৎ জেড, ওয়াই, এক্স, ডাব্লু, ভি, তারপরে ইউ, তারপরে জিটি। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। 4 জোড়া নারকেলের দাম 80 টাকা হলে একটি নারকেলের 4 জোড়া বা 8টি নারকেলের দাম 80 টাকা, সুতরাং একটি নারকেলের দাম 80/8 10 টাকা। এরপর 369 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য কিনা লেখো, বিভাজ্যতার কারণ লেখো। বিভাজ্যতার নিয়ম 3 দিয়ে, কোন সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হবে যদি তার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য। যেমন প্রয়োগ করি 3 6 9, এর অঙ্কগুলি হচ্ছে 3 6 আর অঙ্কগুলো যোগ করে 3 6 9 18। 18 কি 3 দিয়ে ভাগ, 18 কি 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ 18 3 দিয়ে বিভাজ্য অবস্থা, হ্যাঁ তাহলে 18 সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে এভাবে। তারপর সরল করো, এখানে সরল করো, প্রথমে হচ্ছে বদমাস যে রুলটা আছে, হ্যাঁ তাহলে তোমরা সেই অনুসারে যদি করো তাহলে কি করতে হবে, প্রথমে ভাগের কাজ করতে হবে। 72কে 4 দিয়ে ভাগ করলে হয় 18, 18-র সাথে যোগ 6 গুণ 8, তারপর গুণের কাজ করতে হবে, 6টা 48। তাহলে এখন 18 আর 48 যোগ করলে হবে 66, ঠিক আছে। এটা আমি এভাবে এখানে দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন হচ্ছে খ নম্বর। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে 7 5 12, হ্যাঁ তাহলে 12 গুণ 3, তারপরে ভাগ 12 গুণ 10 যদি করি তাহলে 12 120, 120কে 3 দিয়ে ভাগ করলে হয় 40। এরপরে ঘ নম্বরের এটা ফার্স্ট ব্র্যাকেটে 7 থেকে 3 গেলে 4 থাকে, 4-এর সাথে 2 গুণ করব, 4 2 8, 8-এর সাথে 9 যোগ করব 17, কারণ সেকেন্ড ব্র্যাকেটের কাজ, 18 থেকে 17 গেলে 11 থাকে। এরপরে আমরা চলে যাবো ঘ নম্বরের প্রশ্ন। ঘ নম্বরে প্রথমে ভাগের কাজ, 80-কে 5 দিয়ে ভাগ করলে 16 হয়, বিয়োগ 10 যোগ 8 যোগ 5 অর্থাৎ 6, এখান থেকে বিয়োগ করলে 6 হয়, 6 যোগ 8 যোগ 14 বিয়োগ 5 অর্থাৎ 9 থাকবে। এরপরে 5 নম্বরের প্রশ্ন। পূর্ব মেদিনীপুর খেজুরি চাষি রজতবাবু পান পাতার গোছ তৈরি করেন। 32টি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে 4064 পান পাতায় কতগুলো গোছ তৈরি হবে, মৌলিক উৎপাদক বিষয়ের সাহায্যে করো। তাহলে এখানে দেখো 32টি পান পাতায় তৈরি হয় এক গোছ, 4064টি পান পাতায় তৈরি হয়, ভাগ করতে হবে। কিন্তু 4064টির যে মৌলিক উৎপাদক সেটা হচ্ছে 2 গুণ 2 এভাবে। তাহলে আমরা এরপরে যদি ভাগ করি তাহলে 2 5 2 5 কেটে দেই, উত্তর হবে 127, চূড়ান্ত উত্তর 127। গোপী মাসি 4 লিটার 750 লিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন। তিনি রাজুদের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার, প্রিয়াদের বাড়িতে 900 মিলিলিটার দুধ দিলেন, বাকি দুধ তিনি আমাদের বাড়িতে দিলেন। তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন? তাহলে আমরা দুজনের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার আর 0 লিটার 900 মিলিলিটার দুধ যোগ করলে 2 লিটার 400 মিলিলিটার হয়। তাই মোট দুধ 4 লিটার 750 আর 2 লিটার 400 যদি বাদ দেই তাহলে এখানে 2 লিটার 300 মিলিলিটার। তাই আমাদের বাড়িতে দুধ দিলেন 2 লিটার 350 মিলিলিটার। পুতুল মাসি গত সপ্তাহে 5 দিনে মোট 300টি ঠোঙা তৈরি করেছেন। তিনি প্রতিদিন সমান সংখ্যা ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করবেন, সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করো। গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, 5 দিনে সময় ঠোঙাটি 300, একদিনে সময়টা হচ্ছে এত। একক সময়, এখানে সময় এবং ঠোঙা সরল সম্পর্ক। 5 দিনে তৈরি করে 300টি ঠোঙা, সুতরাং একদিনে তৈরি করে 300/5 60টি ঠোঙা। এরপর সুবলের বাগানে একটি 4 কিলোগ্রাম 600 গ্রাম কুমড়ো ফলে। তারপরে সে ওই বড় কুমড়ো 800 গ্রাম রাবেয়াকে, 1 কিলোগ্রাম 250 গ্রাম রুবিকে এবং 650 গ্রাম সুজনকে দিল। এখন ওই সুবলের কাছে কত পড়ল? রাবেয়াকে দিল 0 কিলোগ্রাম 800 গ্রাম, সুজনকে দিল 0 কিলোগ্রাম 600 গ্রাম এবং রুবিকে দিল। তিনটা যোগ করলে 2 কিলোগ্রাম 700 গ্রাম দেওয়া হয়ে গেল। মোট ছিল 4 কিলো 600 গ্রাম। তাহলে মোট দিল, এটা বিয়োগ করব, বিয়োগ করলে 600, এখানে যদি 1 নিয়ে আসি 1600 থেকে 700 গেলে 900 থাকে, আর এখানে এখন 4 নাই, এখানে 3 আছে, 3 থেকে 2 1 কিলোগ্রাম 900 গ্রাম কুমড়ো পরে রইল। তাই সুবলের কাছে 1 কিলোগ্রাম 900 গ্রাম কুমড়ো পরে রইল। চিত্র সহ সংজ্ঞা দাও যে কোনো দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঘনক, গোলক এবং বক্রতল। সমদ্বিবাহু ত্রিভুজের যেটার দুইটি বাহু সমান, ঘনক হচ্ছে এই যে এটা, গোলক হচ্ছে এটা এবং বক্রতল হচ্ছে এইটা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমি সংজ্ঞা দিতে যাই তাহলে আমি কি বলবো? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। উদাহরণ, যদি এবিসি ত্রিভুজে এবি সমান এসি হয় তবে এটি একটি সমদ্বিবাহু। ঘনক, যে ঘনবস্তুটির 6টি পৃষ্ঠ সমান বর্গাকার তাকে ঘনক বলে। প্রতিটি বাহু সমান দৈর্ঘ্যের হয় এবং সব কোণ 90 ডিগ্রি। উদাহরণ, পাশা হলো একটি ঘনক। তারপর গোলক, যে ত্রিমাত্রিক আকৃতি একটি কেন্দ্র থেকে সমদূরবর্তী থাকে অসংখ্য বিন্দু দ্বারা গঠিত তাকে গোলক বলে। উদাহরণ, বল, যেমন এটা বল। তার বক্রতল, যে তলের কোনো অংশই সমতল নয় বরং বাঁকা বা বক্রাকার তাকে বক্রতল। উদাহরণ, বলের বাইরের পৃষ্ঠ, সিলিন্ডারের পার্শ্বতল ইত্যাদি। এরপরে আমরা যদি বলি 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরে ভাজ্য হবে কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তারপর 3 দ্বারা বিভাজ্য
অবিভাজ্য সংখ্যা সর্বদা 9 দ্বারা বিভাজ্য হয়। আয়তঘন গোলাকার বস্তু দুটি করে নাম লেখো। আয়তঘন হচ্ছে মিষ্টির বাক্স ইট এবং গোলাকার বস্তু হচ্ছে ফুটবল মার্বেল। পরিসীমা নির্ণয় করো। এখানে পরিসীমা হচ্ছে 17 + 24 + 12 + 12 + 24 অর্থাৎ 89 মিটার। গ নম্বরের পরিসীমা 6 + 30 + 14 + 20 = 70 মিটার। এরপরে সর্বশেষ আমরা দেখব এই ভিডিওর 4র্থ নম্বর মডেল প্রশ্ন, পরিবেশ মডেল প্রশ্ন। পরিবেশ মডেল প্রশ্নে টোটাল প্রশ্ন আছে 9টি। আমি সমস্ত প্রশ্ন 10টি সমস্ত প্রশ্নের উত্তরই দেখাবো। তো এখানে এই প্রশ্নটি আসছে গিরিবালা সরকার বালিকা বিদ্যালয় থেকে। শূন্যস্থান পূরণ। জামবাজি শিষ্যদের বলা হয় বিষ্ণয়। নরম মাটির মূর্তি বা নকশা আগুনে পোড়ালে তাকে বলে টেরাকোটা। লেপসা মিউজিয়াম কালিম্পংয়ে অবস্থিত। ড্যাশের চিত্তরঞ্জনের রেললাইন তৈরির কারখানা আছে। পৌষ মাসে টুসু পর্ব হয়। একই পরিবারের শাখা পোশাকে একসঙ্গে বলে আত্মীয়। মেঘালয় রাজ্যে খাসিয়া সমাজে আজও মা পরিবারের প্রধান। মানুষ প্রথম পোষ মানেছিল কুকুরকে। সর্বাধা হচ্ছে কৃষ্ণনগর, মিহিদানা, বর্ধমান, মনোহরা, জনাইতে। এরপরে আমি খাবারের নাম যদি বলি চিপস, প্যাকেট জাতীয়, কোকাকোলা পানীয় খাবার। এরপর 3 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। বাড়িতে বসে কুটির শিল্প করা হয়। খ নম্বর, তাহলে কি ভাদ্র নাকি পৌষ মাসে টুসু পর্ব হয়? পৌষ মাসে। দূষিত জল পান করলে আমাশয় হতে পারে। কলকাতার জাদুঘর মমি রাখা আছে। বিষ্ণয় রাজস্থানের লোক। এরপর আমরা বাম দিকের সঙ্গে ডান দিক মিল করব। মাদুরের সাথে সাবাই গাছ, চাঁদমালা, শোলা, হাত পাখা, তালপাতা, কোদাল, লোহা, জুতো, চামড়া এবং আংটি হচ্ছে সোনা। পুকুরে মাছ মরে ভেসে ওঠে। এটা জলদূষণ। দূষণের প্রভাবের প্রকৃতি মাছ মরে ভেসে ওঠে। নোংরা বর্জ্য খেয়ে কাকের মৃত্যু হয়। এটা মাটি দূষণ, কাকের মৃত্যু হয়। এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন দেখব কিভাবে প্রাণীগুলো খাবার জমিয়ে রাখে তার সম্পর্কে লেখো। যেমন পিঁপড়া। পিঁপড়া সাধারণত মিষ্টি দানা, পোকামাকড়, ফলের টুকরো সংগ্রহ করে। তারা দলবদ্ধভাবে কাজ করে। একটি পিঁপড়া খাবারের উৎস খুঁজে পেলে অন্যদের খবর দেয় এবং সবাই মিলে খাবার টেনে বাসায় নিয়ে আসে। বাসায় সংরক্ষণ। পিঁপড়া বাসা মাটির নিচে বা গাছের গোড়ায় থাকে। তারা বাসার ভেতরে আলাদা আলাদা কক্ষ বানায়। একটি কক্ষে ডিম আর একটি খাবার রাখা হয়, যেখানে খাবার শুকনো জায়গায় রেখে পচে না যাওয়ার মতো করে সংরক্ষণ করে। শুকিয়ে রাখা বা কামড়ে ভাগ করা। এরপরে মুরগির খাবার সংরক্ষণ বা জমিয়ে রাখা। আসলে মুরগি পিঁপড়ার মতো খাবার জমিয়ে রাখে না, তবে মুরগি কিছু সময়ের জন্য খাবার লুকিয়ে রাখতে পারে। যেমন যদি কোথাও খাবার পায় তাহলে সেটা খুঁটে নিয়ে একটি কোণায় রেখে দেয় পরে খাওয়ার জন্য। এটা খুব অল্প সময়ের জন্য হয়, কারণ মুরগি সাধারণত প্রতিদিনের খাবারই খায়, তারা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে না। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি? ভাত ও মাছ। মফলম পবিত্র বনভূমিতে কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। সৌদ কি? সৌদ একটি স্থপতি কারও স্মৃতি জড়িয়ে থাকে। একটি ডাল জাতীয় শস্যের নাম, একটি ডাল জাতীয় শস্যের নাম হচ্ছে মটর বা মুগ ডাল। এরপরে যদি আমরা পরের প্রশ্ন দেখি, সূর্য মন্দির কোথায় অবস্থিত? সূর্য মন্দির হচ্ছে পুরীতে অবস্থিত। জামা কাপড় তৈরি করতে প্রধান কি উপাদান লাগে? সুতো লাগে। এরপর 8 নম্বর, বেমানান শব্দটি বের করো। যেমন ট্রাক্টর, আলমারি, কোদাল, কাস্তে। এটা আলমারিটা বেমানান। গাজর, আপেল, পটল, বাঁধাকপি। এখানে আপেলটা বেমানান। মন্দির, মসজিদ, মিউজিয়াম, গির্জা। এখানে মিউজিয়ামটা বেমানান। গরু, তারপর হায়না, ছাগল, ভেড়া। এখানে হায়নাটা বেমানান। এরপর 9 নম্বর প্রশ্ন, টেরাকোটা কি? টেরাকোটা হচ্ছে কি, টেরাকোটা হলো এক ধরনের মাটির তৈরি পোড়া জিনিস যা আগুনে পুড়িয়ে শক্ত ও টেকসই করা হয়। শব্দটি এসেছে ইতালি ভাষা থেকে, যার অর্থ পোড়া মাটি। প্রথমে ভালো মানে লালচে মাটি সংগ্রহ করা, তারপরে সেই মাটিতে, কারণ আমার 2 নম্বরের প্রশ্ন, সেই মাটিতে আকৃতি বা নকশা তৈরি করা, যেমন পাত্র, মূর্তি ইত্যাদি। তৈরি বস্তুগুলো রোদে শুকিয়ে তারপর চুল্লিতে পুড়িয়ে শক্ত করা। পোড়ানোর পর এগুলি রং হয়ে লালচে বাদামি বা যা টেরাকোটার পরিচয়। এরপর যাযাবর সমাজ কাকে বলে? যাযাবর সমাজ হলো এমন সমাজ যেখানে মানুষের নিজস্ব ঘর বা গ্রাম থাকে না, আর তারা পশুপালন, শিকার ও খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। যাযাবর মানুষের সাধারণত তাঁবু বা অস্থায়ী আশ্রয় থাকে। প্রাচীনকালে অনেক মানুষ যাযাবর ছিল, এটা তার উদাহরণ। তারা পশু চারাতেও ফলমূল সংগ্রহ করতো এবং যেখানে খাবার বা পানি পেত সেখানে থাকতো। এরপরে হচ্ছে চাষের কাজে ব্যবহার হয় এমন এই 2টি যন্ত্রপাতির নাম, যেমন লাঙল, তারপরে কুড়াল। জমি চাষ করার জন্য মাটি উল্টে নরম করার জন্য লাঙল ব্যবহার করা হয়। কে টানে? সাধারণত গরু বা ট্রাক্টর দিয়ে লাঙল টানা হয়। কাজ, আগাছা পরিষ্কার করা, জমির চারপাশে মাটি কাটতে বা গাছের ডাল ছাঁটাই করতে কুড়াল ব্যবহার করা হয়। কুড়াল। এরপর পরিবেশ রক্ষার জন্য তুমি কি করবে? গাছ লাগাবো, নিয়মিত যত্ন নেব, তারপরে ময়লা আবর্জনা রাস্তা বা নদীতে ফেলবো না, অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার না করে হাঁটবো বা সাইকেল চালাবো, পানীয়
বিদ্যুৎ অপচয় করব না, পুরানো জিনিস পুনরায় ব্যবহার বা পুনর্ব্যবহার করব, পাখি ও প্রাণীদের প্রতি দয়া দেখাবো এবং তাদের বাসস্থান নষ্ট করব না। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, পরিবেশ সমাজ বন্ধু কাদের বলে? সমাজ বন্ধু বলতে সেই মানুষদের বোঝায় যারা সমাজের উপকারের জন্য কাজ করেন এবং অন্যদের সাহায্য করেন। তারা সমাজে সুন্দর, নিরাপদ এবং সুখী করতে চেষ্টা করেন। যেমন ডাক্তার অসুস্থ মানুষকে চিকিৎসা করে সুস্থ করে তোলে, এটা সমাজ বন্ধু। শিক্ষক আমাদের জ্ঞান দেন এবং ভালো মানুষ হতে সাহায্য করেন, এটাও সমাজ বন্ধু। পুলিশ সমাজে শৃঙ্খলা নিরাপত্তা রক্ষা করে, এটাও সমাজ বন্ধু এবং অগ্নি নির্বাপক কর্মী আগুন লাগলে মানুষকে বাঁচান, এটাও সমাজ বন্ধু কর্মী। এরপর আমরা চলে যাব সর্বশেষ 10 নম্বর প্রশ্ন। জল জীবনের জন্য খুব প্রয়োজনীয়। আমরা জল পান করি, রান্না করি, হ্যাঁ, বাসন মাজি, গাছপালা জল দিই এবং স্নান ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করি। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে এই ভিডিওতে অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যা তোমাদের তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নে অনেক গুরুত্বপূর্ণ। তাই বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকো, যাতে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে পারো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।